ক্লাস 6 আজকে আমরা রিভিশন করব আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টারটা। আগে একবার পড়েছি, আজকে আরেকবার রিভিশন করব। প্রথমে আমরা জানব আবহাওয়া কাকে বলবো। কাকে বলবো আবহাওয়া? কোনো স্বল্প পরিসর স্থানে, স্বল্প পরিসর বলতে ছোট জায়গা, একটুখানি অঞ্চল জুড়ে। স্বল্প পরিসর শব্দের অর্থ কি পেলাম? ছোট জায়গা, যেমন ধরো আমাদের গ্রাম, একটুখানি জায়গা জুড়ে। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় বলতে কোনো একটা বিশেষ সময়, সেটা সকাল হতে পারে, দুপুরবেলা হতে পারে, বিকাল হতে পারে, 9টার সময় হতে পারে, 10টার সময় হতে পারে, কোনো একটা নির্দিষ্ট সময়। বায়ুমণ্ডলীয় অবস্থা, বায়ুমণ্ডলীয় অবস্থা বলতে রোদ আছে আকাশে, না আকাশ মেঘলা করেছে, বৃষ্টি পড়ছে, নাকি ঝড় হচ্ছে, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলীয় অবস্থা। তো ওই সময়টা কেমন? আমরা প্রতিদিন প্রার্থনার সময় বলি না, আকাশকে দেখে এই মুহূর্তে এই অবস্থা রয়েছে, মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে আবহাওয়া। পড়াশোনা বলি না আজকের আবহাওয়া। তাহলে আবহাওয়া কাকে বলবো? কোনো ছোট জায়গার, অর্থাৎ স্বল্প পরিসর স্থানের নির্দিষ্ট সময়, অর্থাৎ সেই সময়টায় বায়ুমণ্ডলীয় অবস্থা কি ঘটছে তখন সেখানে। আকাশে রোদ আছে, নাকি বৃষ্টি পড়ছে, নাকি মেঘে ঢেকে গেছে, নাকি ঝড় হচ্ছে, এই যে অবস্থা, এই অবস্থাটা হলো ওই স্থানের ওই সময়কার আবহাওয়া। কোনো স্বল্প পরিসর স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা হলো ওই স্থানের আবহাওয়া। তাহলে জলবায়ু কাকে বলবো? আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় অবস্থাকেই বলা হয় জলবায়ু। যেমন আমাদের দেশ ভারত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। আমাদের দেশ কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। জলবায়ু কাকে বলবো? না আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা সকালে প্রার্থনার সময় বলি না, বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে কি? হয়নি। একটু আগে আকাশে অনেক রোদ ছিল, এখন আবার মেঘলা করে গেছে। তাহলে কিছুক্ষণ ছাড়া ছাড়াই পাল্টে যাচ্ছে। তাহলে আবহাওয়া প্রতি মুহূর্তে বদলে যেতে পারে। কিন্তু জলবায়ু, আমাদের দেশে জলবায়ু কি বললাম? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এই জলবায়ু পরিবর্তন হতে কিন্তু একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, অর্থাৎ জলবায়ু সহজে পরিবর্তন হয় না। আর আবহাওয়া হলো কোনো স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলীয় অবস্থা। জলবায়ু হলো ওই বায়ুমণ্ডলীয় অবস্থার, অর্থাৎ আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় অবস্থা। আবহাওয়া কাকে বলবো? কোনো স্বল্প পরিসর স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলীয় অবস্থা হলো ওই স্থানের আবহাওয়া। আর আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় অবস্থা হলো জলবায়ু। আশা করি আবহাওয়া কাকে বলে বুঝতে পেরেছ, জলবায়ু কাকে বলে সেটাও বুঝে গেছো। তাহলে এর ভিত্তিতে আমরা আবহাওয়া আর জলবায়ু পার্থক্য লিখতে পারবো। ওটার দিকে নজর দেওয়া একটুখানি। আবহাওয়ার উপাদান কোনগুলো হবে? কোন কোন জিনিসগুলো আবহাওয়ার উপাদান, যেগুলো পরিবর্তন হলে আবহাওয়ারও পরিবর্তন ঘটে? কোনগুলো? আর্দ্রতা, বায়ু চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, শিশির, কুয়াশা ইত্যাদি, এগুলো সবগুলোই আবহাওয়ার উপাদান। এখানে যদি কোশ্চেন আসে আবহাওয়ার 4টে উপাদানের নাম লিখো, আশা করি তোমরা লিখতে পারবে। আবহাওয়ার 4টে উপাদান কি কি লিখতে পারবো আমরা?
উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, এগুলো সবকটাই আবহাওয়ার উপাদান। এবারে সব বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা কোথা থেকে পায়? বায়ু কীভাবে উষ্ণ হয়? তাপ কোথা থেকে আসে? তাপ কোথা থেকে পাই আমরা? যার জন্য আমাদের বায়ুমণ্ডল উষ্ণ হয়ে পড়ে। সূর্যের তাপ, মূলত পার্থিব বিকিরণ। পার্থিব বিকিরণটা পরে পড়াবো কি জিনিস, তাকে লিখেছি না বেকারে পার্থিব বিকিরণ, এটা পরে পড়ব। এবারে সব কার্যকারী সৌর বিকিরণ, অর্থাৎ সূর্য থেকে যে তাপটা বিকিরিত হচ্ছে তার সবটাই কি ভূপৃষ্ঠে আসে বা সবটাই কি আমাদের কাজে লাগে? সবটা আমাদের কাজে লাগে না। এই 34% কি হচ্ছে দেখো, মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প এগুলো দ্বারা প্রতিফলিত হয়ে আবার মহাকাশে ফিরে যাচ্ছে। 34% যদি ফিরে যায় তাহলে বাকি রইল কতখানি? বাকি রইল 66%। এই 66% সূর্যরশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠ তথা আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই 66%কে বলা হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ। আর এই যে 34% যেটা ফিরে গেল আমরা তাকে বলছি অ্যালবেডো। তাহলে অ্যালবেডো কাকে বলবো? পৃথিবীতে আগত সৌরশক্তির, অর্থাৎ যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীতে আসছে তার 34% মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প এগুলোর দ্বারা প্রতিফলিত হয়ে আবার মহাকাশে ফিরে যাচ্ছে। এই 34% রশ্মিকেই বলা হচ্ছে অ্যালবেডো। বাকি 66% ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, আমাদের ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তাই এই অংশটাকে বলা হয় কার্যকারী সৌর বিকিরণ। বোঝা গেছে কার্যকারী সৌর বিকিরণ কাকে বলবো আর অ্যালবেডো কাকে বলবো? যে অংশটা ফিরে যাচ্ছে প্রতিফলিত হয়ে তাকে বলা হচ্ছে অ্যালবেডো, আর যে অংশটা এসে পৌঁছাচ্ছে ভূপৃষ্ঠে তাকে বলা হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ। যে মহাকাশে ফিরে যাচ্ছে সেটা অ্যালবেডো, আর যে এসে পৌঁছাচ্ছে সেটা কার্যকারী সৌর বিকিরণ। সেবার বলো করে দেখে, বায়ুর উষ্ণতা আমরা কী দিয়ে মাপবো? কোন যন্ত্র দিয়ে? থার্মোমিটার দিয়ে, তাই তো? আমাদের যখন জ্বর হয় ডাক্তারবাবু থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের উষ্ণতা মাপবে না? তেমনি বায়ুর উষ্ণতাও মাপা হয় থার্মোমিটার যন্ত্র দিয়ে। এবার আমরা করবো দৈনিক উষ্ণতার প্রসার আর বার্ষিক উষ্ণতার প্রসার। দৈনিক উষ্ণতার প্রসার জিনিসটা কি? দিনের সর্বোচ্চ উষ্ণতা আর রাতের সর্বনিম্ন উষ্ণতা, এই দুটোর মধ্যে যে পার্থক্য বা যে বিয়োগফলটা পাবো সেটাই হলো দৈনিক উষ্ণতার প্রসার। বোঝা গেছে কি? দিনের সর্বোচ্চ উষ্ণতা আর রাতের সর্বনিম্ন উষ্ণতা, এর মধ্যে বিয়োগ করলে যে বিয়োগফল যেটা পাবো সেটাই হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার। একটু বোর্ডের দিকে দেখো আর বোঝার চেষ্টা করো। মনে করো সকাল 6টা, এই সময় ধরো তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সূর্য উঠতে শুরু করেছে, তাই তো? দুপুর 12টার সময় দেখলাম আবার তাপমাত্রা নামলাম থার্মোমিটার দিয়ে, দেখা গেল তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 4টের সময় নামলাম, তাপমাত্রা দেখলাম 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আর রাত্রিবেলা 12টার সময় নামলাম, দেখলাম তাপমাত্রা হয়ে গেছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। ভোর 6টার সময় নামলাম, ভোর 6টা না, 6টা থেকে আমি আগে দিয়েছি, 2টোর সময় নামলাম 24 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো সকালবেলা একটু কম ছিল, দুপুরবেলাতে তাপমাত্রা বেড়েছে, বিকালের দিকে বাড়ছে, অর্থাৎ এই সময় থেকে এই সময় পর্যন্ত তাপমাত্রা ক্রমশ বাড়ছে, তারপরে দেখো আবার তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। তাহলে কোনো একটা
আমি সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি। বোর্ডের দিকে দেখো, যদি বোর্ডের রেফারেন্সটাকে ধরি তাহলে সব থেকে বেশি তাপমাত্রা পাচ্ছি আমরা 33 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সব থেকে কমটা পাবো কত? সব থেকে কমটা পাবো 24 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই দিন সব থেকে বেশি তাপমাত্রা কত ছিল? 33 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সব থেকে কম ছিল 24 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই দুটোকে যদি আমি বিয়োগ করি কত পাবো? 9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই দিনকার উষ্ণতার প্রসার হবে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? এবার একটা সময় কোনো একটা সময় সর্বোচ্চ তাপমাত্রা হবে, কোনো একটা সময় সর্বনিম্ন তাপমাত্রা হবে। এই দুটোর পার্থক্যকেই বলা হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসর। একইভাবে বছরের কোনো না কোনো একটা মাস সব থেকে গরমের মাস হবে, আর একটা মাস হবে যখন তাপমাত্রা সব থেকে কম পাবো, তো ঠান্ডার মাস পাবো। গরমের মাসের তাপমাত্রা অর্থাৎ উষ্ণতম মাস, তার একটা তাপমাত্রা পাবো, আর একটা শীতলতম মাস পাবো, তার একটা তাপমাত্রা পাবো। এই দুটোর পার্থক্যকে আমরা বলবো বার্ষিক উষ্ণতার প্রসর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে বলা হয় দৈনিক উষ্ণতার প্রসর। আর বছরের শীতলতম আর উষ্ণতম মাসের তাপমাত্রা যে পার্থক্য তাকে বলা হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসর। এবার পরিষ্কার করে বোঝা গেছে তো? দিনের সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে আমরা কি বলবো? দৈনিক উষ্ণতার প্রসর। আর বছরের উষ্ণতম মাস আর শীতলতম মাসের তাপমাত্রা যে পার্থক্য তাকে কি বলবো? বার্ষিক উষ্ণতার প্রসর। খুব ভালো। এবার দেখো আমাদের বায়ুমণ্ডল কোন কোন পদ্ধতিতে উত্তপ্ত হয়। আমাদের সিলেবাস অনুযায়ী যতটা আছে ততটাই পড়াচ্ছে। উচ্চ মাসে যখন যাবে এর সঙ্গে আরও দুটো যোগ হবে। আপাতত এই তিনটে পড়ো: পরিবহন, পরিচলন আর বিকিরণ। এই তিনটে পদ্ধতিতে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। পরিবহন পদ্ধতিটা কি? কিভাবে পরিবহন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? এই পদ্ধতিতে মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করে না, কিন্তু তারা তাপকে বয়ে নিয়ে যায়। এক অণু থেকে আর এক অণুতে তাপের সঞ্চালন ঘটে, কিন্তু অণুগুলোর কোনো স্থান পরিবর্তন ঘটে না। একটু মন দিয়ে শোনো, একটু ক্রিটিক্যাল এটা। অণুগুলোর কোনো স্থান পরিবর্তন ঘটবে না, কিন্তু অণুগুলো তাপকে বয়ে নিয়ে যাবে। অর্থাৎ এক অণু থেকে আর এক অণুতে তাপ সঞ্চারিত হবে, কিন্তু অণুগুলোর স্থান পরিবর্তন হবে না। যেমন ধরো, যখন আমরা রান্না করি, কড়াইটাতে খুন্তি দিই, কিছুক্ষণ ছেড়ে রাখার পর খুন্তিটাকে ধরতে গেলে হাতে ছ্যাঁকা লেগে যায় না? খুন্তিটার হাতলটা কি করে গরম হয়ে গেল? কোথা থেকে এলো তাপটা? খুন্তিতে কি করে চলে এলো? তাপটা তো কড়াইতে লাগছে, খুন্তিতে কি করে চলে এলো? কড়ার তাপটা ধীরে ধীরে খুন্তিতে এসেছে। প্রথমে খুন্তির চওড়া মতো দিক যেটা থাকে সেটা গরম হবে, তাই তো? তারপর আস্তে আস্তে তাপটা হাতলের দিকে আসতে থাকবে। এক্ষেত্রে কি হাতল কখনো চলে গেছে, উল্টে গেছে, সবজির দিকে চলে গেছে? কড়াইতে রাখা সবজিতে যায়নি তো? গেছে কি? বা তার যে গঠনকারী অণু তারা কি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করেছে? তাও জায়গা পরিবর্তন করেনি। মূল দুটো বৈশিষ্ট্য মাথায় রাখবে। একটা হচ্ছে মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করবে না, তারা শুধু তাপকেই বয়ে নিয়ে যাবে। সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি। তাহলে মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন না করে যখন তাপের সঞ্চারণ ঘটে তখন তাকে বলা হয় পরিবহন পদ্ধতি। আর সাধারণত কঠিন বস্তু তার মাধ্যমে যখন আমরা তাপের সঞ্চালন করাই বা ঘটাই তখন এই পদ্ধতিটা কার্যকর। এই পদ্ধতি আমরা ব্যবহার করি, বা কঠিন বস্তুর মধ্য দিয়ে এই পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটে। আর পরিচলনটা কি? এই পদ্ধতিতে মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করবে। বোঝা গেল কি? বোঝায় যায়নি এখনো পর্যন্ত। একটু কল্পনা করো, গরমকাল, তুমি পুকুরে সাঁতার কাটতে নেমেছো, তাই তো?
নাবার সাথে সাথে জলের উপরের দিকটা আর নিচের দিকটা একই গরম থাকে কি? কে বেশি গরম থাকে? জলের উপরের দিকটা বেশি গরম থাকে। কেন উপরের দিকটা বেশি গরম কেন হয়? সূর্যের তাপটা প্রথমে উপরের স্তরে পড়ে, তাই জলের উপরের স্তরটা বেশি গরম হয়ে গেল, তাই তো। তারপরে আস্তে আস্তে তাপটা নিচের দিকে নামতে থাকবে, তাই তোমাকে কম গরম লাগবে, তাই তো। আবার এটা লক্ষ্য করো, যদি কোনো বস্তু গরম হয় তাহলে সে হালকা হয়, তার ঘনত্ব কমে। ব্যতিক্রম আছে দুটো, একটা ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে পড়বে। সাধারণভাবে বস্তু যদি উত্তপ্ত হয় সে আয়তনে প্রসারিত হয় এবং তার ঘনত্ব কমে যায়, ফলে সে হালকা হয়। যে হালকা হবে সে উপরের দিকে উঠে যাবে, আর যে ভারী হবে সে নিচের দিকে অবস্থান করবে। এই পদ্ধতিতে সূর্য থেকে যে তাপটা আসছে সেই তাপ প্রথমে ভূপৃষ্ঠতে পৌঁছাচ্ছে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর আগে গরম হবে। সে আগে গরম হয়ে গেলে পরে সে আগে হালকা হয়ে যাবে, হালকা হয়ে গেলে সে উপরের দিকে উঠে যাবে, ফলে সেখানটা একটা খালি জায়গার সৃষ্টি হবে। সে তো উপরের দিকে উঠে গেল, তাহলে সেখানে একটা খালি জায়গার সৃষ্টি হলো। সেই খালি জায়গাতে শীতল ও ভারী বায়ু এসে অবস্থান করবে। যে শীতল ছিল, যে বায়ুটা শীতল ছিল সে ভারী হবে, সে সেই জায়গায় এসে অবস্থান করবে। কিছুক্ষণ পরে সেও গরম হয়ে যাবে, সেও আবার হালকা হয়ে উপর দিকে উঠে যাবে, আবার শীতল বায়ুটা সেই জায়গায় চলে আসবে। এইভাবে চক্রাকার পদ্ধতিতে চলতে থাকে। সাধারণত তরল এবং গ্যাসীয় বস্তুগুলো এই পদ্ধতিতে উত্তপ্ত হয়। তাহলে পরিচলনের সাথে পরিবহনের মূল পার্থক্য কোন জায়গায় হলো? পরিবহনের ক্ষেত্রে মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করে না, কিন্তু পরিচালনের ক্ষেত্রে মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করে। অর্থাৎ কোনো একটা অণু যে শীতল আছে প্রথম অবস্থায় সে উষ্ণতার কাছে বা তপ্ত বস্তুর কাছে আসবে, তাপ গ্রহণ করবে, করলে সে উষ্ণ হবে, হালকা হবে, সে উপর দিয়ে উঠে যাবে। আবার তার জায়গায় কে চলে আসবে? শীতল ও ভারী বায়ু সে চলে এলো। সে আসার পরে সেও গরম হবে, তাপের উৎসের কাছে যদি চলে আসে সেও গরম হবে, সেও গরম হলে সেও হালকা হবে, সে আবার উপর দিকে উঠে যাবে। অর্থাৎ প্রক্রিয়াটা চক্রাকারে চলতে থাকবে এবং ধীরে ধীরে সমগ্র অংশটাই উত্তপ্ত হয়ে পড়বে। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে বিকিরণ। এই পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কোনো মাধ্যম ছাড়াই যখন তাপের সঞ্চালন ঘটে তখন তাকে বিকিরণ পদ্ধতি বলা হয়। আর সূর্য থেকে পৃথিবীতে যে আমাদের তাপটা আসে সেটাই বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সূর্য থেকে পৃথিবীতে তাপ যে আসে সেটা কোন পদ্ধতিতে আসে? কারণ কোনো কিছু তো ছুঁয়ে নেই, ঠেকে নেই, তাহলে তাপটা কি করে চলে এলো পৃথিবীতে? তোমার খুন্তির হাতল ধরলে তোমাকে গরম লাগলো, কারণটা কি? খুন্তিটা কড়াইয়ের সঙ্গে ঠেকেছিল, আর কড়াইটা উনানের সঙ্গে ছিল, আর সেখানে আগুন জ্বলছিল, তাই তোমার হাতে তাপটা এলো। কিন্তু পৃথিবীর সঙ্গে সূর্যর কি কিছু ঠেকে আছে? তাহলে সূর্য থেকে কি করে তাপটা পৃথিবীতে চলে এলো? এটাই হচ্ছে বিকিরণ পদ্ধতি, যেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কোনো মাধ্যম ছাড়াই যখন তাপের সঞ্চালন ঘটে তখন তাকে বিকিরণ পদ্ধতি বলা হয়। আর মাধ্যমের অণুগুলো যখন স্থান পরিবর্তন করে এবং তার দ্বারা তাপের সঞ্চালন ঘটে তখন তাকে বলা হয় পরিচলন পদ্ধতি। আর পরিবহন পদ্ধতিতে শুধুমাত্র তাপের সঞ্চালন ঘটবে, কিন্তু মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করবে না। বোঝা গেল? অধিক উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে উষ্ণতা যখন উষ্ণতা নয় তাপ, অধিক তাপ থেকে যখন কম তাপের দিকে তাপের সঞ্চালন ঘটবে তখন মাধ্যমের অণুগুলো যদি স্থান পরিবর্তন না করে তখন তাকে বলা হয় পরিবহন পদ্ধতি। তাহলে কাকে বলবো পরিবহন পদ্ধতি? এবার দেখো ভালো করে, বলে দিকে আমি লিখছি। অধিক তাপযুক্ত স্থান থেকে
তাপের সঞ্চালনের সময় মাধ্যমের অণুগুলি মান পরিবর্তন না করে তাহলে সেই পদ্ধতিতে পরিবহন পদ্ধতি বলা হয়। আশা করি এবার বোঝা গেছে। এগুলো সব বইয়েতে আছে, অযথা শুধু শুধু লেখার প্রয়োজন নেই, ভালো করে একটু বুঝে নাও যাতে পরীক্ষার সময় লিখতে পারো, যাতে জানতে পারো। অধিক চাপ তাপযুক্ত স্থান থেকে কম তাপযুক্ত স্থানের দিকে তাপের সঞ্চালন ঘটবে এবং এখানে একটা মাধ্যম থাকবে, কিন্তু মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করবে না, সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি। কিন্তু যদি পরিবর্তন করে, মাধ্যমের অণুগুলো যদি স্থান পরিবর্তন করে, তখন সেই পদ্ধতিটাকে আমরা বলবো পরিচলন পদ্ধতি। বোঝা গেল? যদি মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তনের মাধ্যমে অধিক তাপযুক্ত স্থান থেকে কম তাপযুক্ত স্থানের দিকে তাপের সঞ্চালন ঘটে, তাহলে সেই পদ্ধতিটাকে পরিচলন পদ্ধতি বলা হয়। বোঝা গেছে কি বললাম? তাহলে পরিচলনের সংজ্ঞায় কি লিখব? পরিচলন পদ্ধতি কাকে বলবো? মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করবে। আগেরটার সঙ্গে এটার পার্থক্য কোন জায়গায়? পরিবহন আর পরিচলনের পার্থক্য কোথায়? পরিবহনের ক্ষেত্রে মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করে না, কিন্তু পরিচলনের ক্ষেত্রে মাধ্যমের অণুগুলো স্থান পরিবর্তন করবে, এটাই হচ্ছে পার্থক্য। পরিচলন পদ্ধতিতে তরল আর গ্যাসীয় বস্তুগুলো তাপ পরিবহন করে। তরল ও গ্যাসীয় বস্তু এই পদ্ধতিতে তাপ পরিবহন করে।
পদ্ধতিতে কঠিন বস্তুর দ্বারা তাপের সঞ্চালন হয়। তাহলে বিকিরণ পদ্ধতি কাকে বলবো? যখন মাধ্যম ছাড়াই যদি অধিক তাপযুক্ত স্থান থেকে কম তাপযুক্ত স্থানের দিকে তাপের সঞ্চালন ঘটে, তখন তাকে বিকিরণ পদ্ধতি বলা হয়। কাকে বলবো বিকিরণ পদ্ধতি? থেকে যে তাপটা পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে আসে? সূর্য থেকে তাপটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় কোন পদ্ধতিতে এসে পৌঁছায়? বিকিরণ পদ্ধতিতে। এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো আরেকটা জিনিস আমি তোমাদের বলেছিলাম, একটুখানি বলেও দিই, ওটা পার্থিব বিকিরণ। সূর্য থেকে তাপটা আসছে, তাপটা এসে প্রথম কোথায় পৌঁছাবে? 34% তো মেঘ ধূলিকণা জলীয় বাষ্প দ্বারা প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে গেল, তাকে আমরা বলছি অ্যালবেরো। বাকি 66% এসে পৌঁছালো, সে কোথায় আসবে? আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছালো। আসার পরে ভূপৃষ্ঠ থেকে আবার বিকিরিত হবে। এই যে বিকিরণটা ঘটলো, ভূপৃষ্ঠ থেকে যে বিকিরণটা ঘটলো, তাকেই বলা হয় পার্থিব বিকিরণ। এই বিকিরণের ফলে যে তাপটা বায়ুমণ্ডলে গেল, সেই তাপটা দ্বারাই বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। বোঝা গেল? তাহলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপটাকেই আমরা বলবো পার্থিব বিকিরণ, আর এই তাপ দ্বারাই বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আজকে কি কি পড়লাম? আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ু পার্থক্য, তারপরে কি পড়লাম? দৈনিক উষ্ণতার প্রসার,
বার্ষিক উষ্ণতার প্রসার, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি আর পার্থিব বিকিরণ। পরের অংশটা আমরা কালকে রিভিশন করব, আর একদিন হলে এইখানটা হয়তো শেষ করে দেবো, রিভিশন আড়াই ঘন্টা হয়ে যাবে।